পাম্পে পাম্পে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ। সরবরাহ কম বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। হাম পরীক্ষার কোনো ল্যাব নেই চট্টগ্রামে, নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে রোগী। রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিকিট কাউন্টার উচ্ছেদে যাত্রী পরিবহন মালিকদের আপত্তি। বলছেন বাস টার্মিনালের আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, বাড়বে ভোগান্তি। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজুলেশনের উদ্দেশ্য। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের অথবা এটা ওপেন অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য সেটা আসতে পারবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আরো ৪৫ দিন বাড়ানোর আহ্বান পাকিস্তানের, আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। দুদিনের মধ্যে আবারও ইরানের সাথে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরো প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরো তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই। সংশ্লিষ্টরা জানান সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে। তবে শহরের বিভিন্ন পাম্পে তেল পৌঁছাতে আরো অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। বেলা 11:30টার মধ্যে তেল সরবরাহ শুরু হতে পারে, আর পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বিকাল 3টা পর্যন্ত। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হচ্ছে। কবে নাগাদ এই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে তা এখনো অনিশ্চিত। পেট্রোল পাম্পগুলোর আজকের সার্বিক অবস্থা সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর অনিক। তিনি আছেন রাজধানীর নিকুঞ্জ এলাকায়। অনিক, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে গতকালের পহেলা বৈশাখের ছুটির পর তেল সরবরাহ শুরু হয়েছে কিনা, আর যারা তেল নিতে আসছেন তাদের যে সারি, লম্বা লাইন, সেটি কতদূর পর্যন্ত গড়িয়েছে জানাবেন আমাদের। রাব্বি, একটা অদ্ভুত পরিস্থিতির ভেতরে ছিলাম। যখন আপনি আমাকে প্রশ্ন করছেন তখন আমি আসলে পরিস্থিতি বোঝার মধ্যে ছিলাম। বিশেষ করে এই জায়গাটিতে এই কিছুক্ষণ আগেই খিলখ্যাত থানাতে ধরে নিয়ে গেছে একজন তেল প্রত্যাশীকে। তার অপরাধ ছিল হচ্ছে তিনি এখানে উপস্থিত যারা আছেন, বিশেষ করে যারা সকাল থেকে লাইনে ধরে দাঁড়িয়েছেন, সেই লাইন ব্রেক করার চেষ্টা করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে মূল কাহিনী কি ছিল সেটি জানার জন্য। কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটেছে, আসলে ঘটনা কি হচ্ছে? যে কোনো দিন তেল নিতে আসলে উনি মনে করেন যে সিরিয়ালের বাড়ি 1-2টা গাড়ি প্রত্যেক দিন ঢুকাই দিবে। আন্দাজি মিথ্যা কথা বলবে যে সিরিয়ালের বাড়ি মানে গাড়ি ছিল। থানায় ধরে নিয়ে গেছে, দেখ তাকে থানায় ধরে নিয়ে গেছে। থানায় গ্যাঞ্জাম চলতেছে ওই জন্য পুলিশ থানার ভিতরে নিয়ে গেছে। আমরা যেমনটা শুনছিলাম আসলে তাকে নিরাপত্তার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এর পরবর্তীতে যে সমস্ত প্রশাসনিক দায়িত্ব সেগুলো পালন করা হবে। রাব্বি, যে প্রশ্নটা করেছেন যে আসলে গতকালকে পহেলা বৈশাখের যেই বন্ধ, সেই বন্ধের পরবর্তী সময়টিতে আজকে সকাল 8:30 থেকে কিন্তু তেল দেওয়া শুরু করেছে। আর এখন যদি আমি ঘড়ি কাটায় দেখি তাহলে এখন সময় হচ্ছে 11:05। এখন কিন্তু তেল এসে পৌঁছেছে আমি যে পাম্পে আছি, অর্থাৎ নিকুঞ্জ মডেল সার্ভিস, নিকুঞ্জ পাম্প যেটাকে বলে আমরা চিনি, সেই পাম্পে কিন্তু তেল এসে পৌঁছেছে। টোটাল আমরা যতটুকু দেখেছি 18,000 লিটারের মতো তেল এখানে এসেছে, এবং এই 18,000 লিটার কিন্তু পর্যায়ক্রমে ডিস্ট্রিবিউট করা হবে যারা সাধারণ মানুষ, যারা গতকালকে রাত 11টা থেকে, অর্থাৎ তারও আগে থেকে যারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। একদিনের যে বন্ধ, সে ছুটির কারণে কোথাও তেল ছিল না। শেষমেশ বাধ্য হয়ে তারা মোটরসাইকেল রেখে কেউ কেউ বাড়ি চলে গেছেন, কেউ কেউ গাড়িতে ঘুমিয়েছেন, আবার কেউ কেউ আছেন যারা হচ্ছে হয়তোবা সারা রাত থেকে আবার হয়তোবা কিছুক্ষণের জন্য গিয়ে আবার ফিরে এসেছে। সো এই হচ্ছে এখন পর্যন্ত আসলে তেল পাম্পগুলোর অবস্থা। সবশেষ
পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় 3টা থেকে 3:30টা পর্যন্ত সময় লাগতে পারে দুপুর। আর উত্তপ্ত পরিস্থিতি তো দেখলেন আপনি রাব্বি। অনেক আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজধানীর পেট্রোল পাম্পের জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি। এবার চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, বন্দরনগরীর পাম্পগুলোতে তেল সরবরাহ কেমন? বর্তমানে তেল সরবরাহ করা হয়েছে কি না? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন আমাদের। মাসুম, যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আসলে জ্বালানি সংকট কিছুটা শুরু হয়েছে এবং সেটি কিন্তু আসলে ধীরে ধীরে তীব্র হচ্ছে চট্টগ্রামে। গতকাল পহেলা বৈশাখের বন্ধ ছিল, একই সাথে ইস্টার্ন রিফাইনারি অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যেই তেল শোধনাগার সেটি আসলে বন্ধ হয়ে যাওয়া আজকে থেকে আসলে সেই প্রকটটা কিছুটা আসলে তীব্র হয়েছে। আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি সেটি আসলে সচরাচর সকাল থেকেই তারা তেল সরবরাহ করে থাকেন গ্রাহকদের কাছে, কিন্তু আজকে সেটি বন্ধ রয়েছে সকাল থেকে এবং তারা মাইকিং করে আসলে এখানকার যারা গ্রাহকরা আসছেন তাদেরকে আসলে চলে যেতে বলছেন। আমরা এই পাম্পের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে গতকাল থেকেই তারা একেবারেই তেল পাচ্ছেন না, অর্থাৎ জ্বালানি তারা চাহিদা মতো পাচ্ছেন না, ফলে তাদেরকে বাধ্য হয়ে এটি বন্ধ রাখতে হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে যারা গ্রাহকরা আসছেন, বিভিন্ন রাইডার কিংবা গণপরিবহনের চালকরা, তাদের সাথে কথা বলছেন, তারা আসলে বলছেন যে নগরীর বেশিরভাগ পাম্পই কিন্তু আসলে বন্ধ রয়েছে জ্বালানি সংকটের কারণে। দু একটি খোলা রয়েছে, সেখানে তারা গিয়েছেন এবং সেখানে দীর্ঘ লাইনের কারণে তাদেরকে বাধ্য হয়ে নগরীর বিভিন্ন পাম্পে ঘুরতে হচ্ছে। ফলে তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাঝ পথেই অর্থাৎ সড়কের উপরেই কিন্তু আসলে যানবাহনগুলো বন্ধ হয়ে পড়ছে। অনেক যানবাহন যে শ্রমিক কিংবা মালিককে আমরা দেখেছি, সে তাদের যে গাড়ি সেটি তারা ঠেলতে ঠেলতে পাম্প পর্যন্ত নিয়ে এসেছেন। অর্থাৎ তেলের যে সংকট, অনেকেই বলছেন যে তাদের আর একটি বা দুটি পাম্পে যাওয়ার মতো আসলে তাদের জ্বালানি রয়েছে। ফলে এই যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু বিশেষ করে আমরা যারা সেলসম্যান কিংবা যারা রাইডার রয়েছেন, বিশেষ করে যারা পরিবহন সেক্টরের সাথে আসলে জড়িত, তাদের পেট চলে পরিবহন সেক্টরের মাধ্যমে, তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে দেখেছি আমরা। বিশেষ করে যে গণপরিবহনগুলো রয়েছে কিংবা যারা যাত্রী পারাপার করে, তারা আসলে ঘন্টার পর ঘন্টা যখন তারা পাম্পগুলোতে তাদের সময়টা ব্যয় হচ্ছে, তখন তেমনি যেমন তাদের অর্থনৈতিক সংকটে তারা যেমনি পড়ছে, তেমনি কিন্তু অনেকে মানসিকভাবে আসলে ভেঙে পড়ছে। আমরা লক্ষ্য করছি যে নগরীর যেসব পাম্পগুলো আসলে খোলা রয়েছে, সেখানে দীর্ঘ লাইন, রোদের তাপ কিংবা এই যে গরমের মধ্যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, ফলে এই যে সংকট, সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষ কিংবা এই যে পরিবহন চালকদের, তাদের কিন্তু আসলে আমরা দেখি ধৈর্য হারিয়ে ফেলছেন অনেক ক্ষেত্রে। পাম্প মালিকরা বলছেন যে তারা যদি চাহিদা মতো জ্বালানিগুলো পেতেন তাহলে কিন্তু এই সংকট হতো না। ফলে এখন সামান্য যে জ্বালানি তারা পাচ্ছেন, সেটি আসলে রেশনিং পদ্ধতিতে তারা গ্রাহকদেরকে দিচ্ছেন। মাসুম। সুমন, আপনাকে ধন্যবাদ। হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে প্রাণ গেল 4 জনের। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 14 জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 164 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগেও হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালের ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হামের প্রকোপ না কমায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন ও 30 উপজেলায় শিশুদের জন্য হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। হামের চিকিৎসার খোঁজখবর রাখছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তিনি আছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। যাচ্ছি তার কাছে। সবুজ, শয্যা অনুযায়ী তো রোগীর সংখ্যা অনেক বেশি, কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ? আমাদের বিস্তারিত জানাবেন। মাসুম, শয্যা অনুযায়ী আমি যদি এই হাসপাতালটির কথা বলি, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতাল যেটি, সেখানে শয্যা সংখ্যা 100, কিন্তু এখানে এখন বর্তমানে রোগী ভর্তি আছে প্রায় 120 থেকে 25 জনেরও বেশি। এবং যে বাড়তি রোগীগুলো রয়েছে, বিশেষ করে এই হাম আক্রান্ত রোগীদের সংখ্যাই বেশি। এখানে গতকাল, আজকে সর্বশেষ যে 24 ঘন্টার হিসাব তাদের কাছে রয়েছে, সেই হিসাব অনুযায়ী 78 জন হাম আক্রান্ত, বেশিরভাগই শিশু। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেহেতু শয্যার সংখ্যা কম, সে কারণে হাসপাতালের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে যদি রিলিজ করা হয়, তারপরে কোনো বেড খালি থাকা সাপেক্ষে তাদেরকে বেড দেওয়া হচ্ছে।
এবং যেটি শঙ্কার বিষয়, মাঝখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে মাঝখানে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছিল। গতকালকে বা গত পরশুর কথা যদি বলি 69 জন ভর্তি ছিল, তার আগের দিন 72 জন ভর্তি ছিল, আজকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা 78 জন। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মাঝখানে যে আক্রান্তের সংখ্যাটা কম ছিল সেটি আবারও বাড়তে শুরু করেছে এবং এটির মূল কারণ যেটিকে বলা হচ্ছে, চিকিৎসকরা যেটি বলছেন যে মানুষের যে ভিড়ের মধ্যে যাওয়ার প্রবণতা, সেই প্রবণতার কারণে এই সংখ্যাটি বাড়ছে। বিশেষ করে গতকালকে যে পহেলা বৈশাখ হইল, পহেলা বৈশাখে মানুষের যে এরকম সমাগম হয়েছে, সেই সমাগমের কারণে এই সংখ্যাটি আরও বাড়ে কিনা সেটি নিয়ে চিকিৎসকরা বেশ শঙ্কিত। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের হামে আক্রান্ত রোগীর সবশেষ তথ্য। হামের পরিস্থিতি আমরা জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হামে নতুন আক্রান্ত রোগী কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, আক্রান্ত যারা রয়েছেন চিকিৎসাধীন তাদের অবস্থাও জানাবেন। রাবি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 24 জন নতুনভাবে কিন্তু হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এবং 10-24 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছেন। এবং আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেমনটি বলছেন যে চিকিৎসক, নার্স থেকে শুরু করে যারা দায়িত্বরত সার্বক্ষণিকই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে এই হাসপাতালে যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু সবসময় হয় এবং সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখানে আইসিইউ এর যে সুবিধাটা, এর আগে 12 শয্যার কিন্তু আইসিইউ থাকলে এখন 18 শয্যার আইসিইউ এর যে কার্যক্রম সেটি কিন্তু বাড়িয়েছেন। এ বাদেও নতুন আইসোলেশন ওয়ার্ডে কিন্তু প্রতিদিনই রোগীদের চিকিৎসা দেওয়া চলছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 164 জন কিন্তু চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেমনটি বলছেন যে এই হামের যে মৃত্যুর যে এর আগে যে মৃত্যুর যে ঘটনাগুলো ছিল সেগুলো আসলে নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা করোনার মতো সেটি নিয়েও তারা সন্দিহান এবং যারা আইসিইউতে ছিল অনেকের কিন্তু অ্যান্টিবায়োটিক সহ জটিল রোগের কিন্তু ওষুধ যেগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আপনার নির্বাচনী এলাকা এবং ভোলা একটা উপকূলীয় দ্বীপ অঞ্চল, সেখানে ব্রিজের জন্য আপনারা চেষ্টা করছেন। পটুয়াখালী, ফেনী, বরগুনা এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল একটা দক্ষিণাঞ্চল, এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগরে মাছ ধরতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়টা হলো, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপার সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হয়। সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। কাজে এই এলাকায় এই সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে মানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। তাই আমি মনে করতে চাই, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে আমি উল্লেখ করেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে, ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল বাস করছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এই ব্লু ইকোনমি বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের
জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব এবং সেখানে এই অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেজন্যই এবং এই সকল বিষয় বিবেচনা করি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। ধন্যবাদ। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার। উদ্দেশ্য যানজট নিরসন, কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকেই ওঠানামা করবেন যাত্রীরা। আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালেই ধারণ ক্ষমতার কয়েকগুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। নুরুল ইসলাম ও মাহমুদুর রহমান জয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, তাহলে আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়। এই জ্যাম কমানোর জন্য আমাদের এই উদ্যোগটা। এখানে যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা সিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। প্রশ্ন হচ্ছে টার্মিনাল থাকতেও কেন বাইরে এই যাত্রী ওঠানামা? উত্তর লুকিয়ে আছে টার্মিনালের ভেতরেই। ভিতরে আপনি সন্ধ্যার পরে ঢুকতে পারবেন না, বসার জায়গা নাই, আপনার দেখা গেছে আপনার হাতে মোবাইল রয়েছে, আরেকজন এদিকে ব্যাগ টানতেছে, ওদিকে আরেকজনে মোবাইল টানতেছে। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই। চারদিকে নোংরা পরিবেশ, বসার অবস্থাও নেই যাত্রীদের। এই জায়গাটি মূলত সায়দাবাদের টিকিট কাউন্টার, কিন্তু টিকিট বিক্রির কোনো নাম নিশানাই নেই এখানে। গড়ে উঠেছে টোকাই আর ভবঘুরেদের আবাসস্থল, যার ফলে কোনো যাত্রী প্রবেশ করতে চান না এই টার্মিনালের ভেতরে। একই চিত্র রাজধানীর 2 টার্মিনাল মহাখালী আর গাবতলীতেও। ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহন নিয়ে ধুঁকছে টার্মিনালগুলো, ফলে চলাচলে বিশৃঙ্খলা আর যানজট নগর জুড়ে। এই যখন অবস্থা, তখন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী বাস কাউন্টার। শীতাতপ নিয়ন্ত্রিত ঝা চকচকে এক একটি কাউন্টারের পরিবেশ টার্মিনালের বিবর্ণ ছবির বিপরীত। সম্প্রতি ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয় টার্মিনাল ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করা যাবে না, কিন্তু টার্মিনালের কি সক্ষমতা আছে মানসম্পন্ন সেই পরিষেবা দেয়ার? টার্মিনালগুলিকে যত আধুনিকায়ন করা যায়, সিকিউর করা যায়, আরাম আয়েস দিয়ে করা যায়, সেখানে আমরা বলছি যে আমরা ওই যে ক্লাস পিপল এবং সার্ভিসের জন্য আলাদা জোন করে দেন। টার্মিনালগুলো এখন স্থান মানে যে পরিমাণ স্থান সংকুলনের মধ্যে আছে, এর মধ্যে আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো এখানে কখনোই ঢোকা সম্ভব হচ্ছে না। সংকট মোকাবেলায় রোটেশন ভিত্তিক বাস পরিচালনার প্রস্তাব মালিক পক্ষের। এখানে যাত্রী আসবে, গাড়িটা কাউন্টারের সামনে রাখা আছে, এটা কাউন্টারে টিকিট কাটবে, গাড়িতে বসবে, চলে যাবে। দিস ইজ দ্য সিস্টেম। তারা টিকিট যে কোনো জায়গায় বিক্রি করুক, নির্দিষ্ট জায়গা থেকে উঠবে এবং কোন কোন জায়গার থেকে যাত্রীরা একত্রে হবে সেই ক্ষেত্রে তারা ছোট গাড়ি দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমরা তাদেরকে পরামর্শ করছি, অনেকে করেনও।
রাজধানীর এই টার্মিনালগুলো ধারণ ক্ষমতার কয়েক গুণ বাসে কার্যত নিয়ন্ত্রণহীন। রুট পারমিট বাতিল, টার্মিনাল স্থানান্তর কিংবা আধুনিকায়ন, রোটেশন পদ্ধতি সবই কাগজে কলমে শক্তিশালী সমাধান। কিন্তু বাস্তবায়ন না হলে বিশৃঙ্খলা কমার কোনো সম্ভাবনা নেই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলেই দীর্ঘমেয়াদী যানজটের অচল অবস্থা থেকে কিছুটা মুক্তি মিলবে নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাঙ্গামাটির চিতমরমে মারমাদের বর্ণিল জলকেলি উৎসব চলছে। পুরনো বছরের গ্লানি ধুয়ে নতুন বছরকে বরণ করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিতমরমে বসে এই প্রাণের উৎসব। রঙিন পানি আর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সব বয়সী মানুষ। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, উৎসব ঘিরে কতটা উচ্ছ্বসিত মানুষ, সার্বিক পরিস্থিতি জানাবেন। চিতমরম এলাকাতে এখানে যে মারমার যে সম্প্রদায় রয়েছে, মারমার সম্প্রদায়ের আজকে জল খেলে উৎসব, জল খেলা, এই জল উৎসবকে কেন্দ্র করে এই চিতমরম এলাকাতে মারমার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের এখানে লোকজনের সমাগম হয়েছে। এখানে আপনি মারমার, চাকমা, পঞ্চঙ্কা, লুসা সকল সম্প্রদায়, এখানে যে পাহাড়ে যে বসবাসকারী 11টি সম্প্রদায়ের লোকজন এখানে সমবেত হয়েছে। আমি সকালে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। এরপর পরে এখানে মারমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান একপাশে চলছে। সেখানে তারা তাদের যে সংস্কৃতি, বাংলাদেশ যে ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলো তারা গান এবং নাচের মাধ্যমে তারা এই সংস্কৃতিগুলোকে তারা তুলে ধরছে। পাশাপাশি আরেক পাশে চলছে জল খেলা, যে উৎসবকে সামনে রেখে জল খেলা উৎসব, সেই জল খেলা চলছে এক পাশে। সেখানে মারমা সম্প্রদায়ের যে তরুণ তরুণীরা রয়েছে, সেই তরুণ তরুণীরা সেই জল খেলাতে অংশগ্রহণ করছে। তাদের যে একটি ধারণা, এই জল উৎসবের মাধ্যমে যে তারা গত বছর যে তাদের যে দুঃখ দুর্দশা গ্লানি, সেই জল খেলার মাধ্যমে তারা একে অপরের গায়ে জল ফুটিয়ে তারা গত বছর দুঃখ যুক্তরাষ্ট্র ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি আরো ৪৫ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির এক কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে ডন নিউজ। বলা হয়, ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে গেলেও উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পুনরায় শান্তি আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। অবশ্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং আরও বড় কোনো চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। আগামী দুদিনের মধ্যে দারুণ কিছু ঘটবে বলে জানান ট্রাম্প। আগামী দুদিনের মধ্যে আবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠকের ভেন্যুও হতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া এবং রাজনৈতিক অনিচ্ছার কারণেই কোনো ব্রেক থ্রু আসেনি ইসলামাবাদের আলোচনায়। ওই বৈঠকে ওয়াশিংটনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছেন, দুই দেশের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস এক রাতে দূর করা সম্ভব নয়। তেহরানের আলোচকরা চুক্তির জন্য প্রকৃত সদিচ্ছা দেখিয়েছে বলেও স্বীকার করেন। পরবর্তী আলোচনায় ওয়াশিংটনের নেতৃত্ব দিতে পারেন ভ্যান্স।